তো আমরা যেটা আলোচনা করব আজকে সেটা হচ্ছে কি ম্যাগনেটিক। ওকে, এর আগে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স পড়েছি। ইলেকট্রোস্ট্যাটিক্স তো ইলেকট্রোস্ট্যাটিক্সে আমরা আলোচনা করেছিলাম কি না, ইন্টারঅ্যাকশন বিটুইন টু স্ট্যাটিক চার্জেস। ঠিক আছে, ইন্টারঅ্যাকশন বিটুইন টু স্ট্যাটিক চার্জেস। তো সেটার জন্য আমরা কুলম্বস ল স্টাডি করেছিলাম। সাপোজ দুটো স্ট্যাটিক চার্জ Q1 একটা স্ট্যাটিক চার্জ আর Q2 একটা স্ট্যাটিক চার্জ, এরা সাপোজ r ডিস্টেন্স অ্যাপার্ট হয়ে তারা সিচুয়েটেড। এরকম অবস্থায় এদের মধ্যেকার যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এফি, এটা হয়েছিল কি না 1/4πε0 Q1 Q2 বাই r স্কয়ার। আমি যদি ধরে নিই যে দুটো সোর্স ভ্যাকুয়ামে আছে, সেক্ষেত্রে আমরা 1/4πε0 ইন এসআই ইউনিট। এবার যদি অন্য কোনো মিডিয়ামে থাকে তাহলে আমরা জানি যে এপসিলন নটের জায়গায় আমাকে কি করতে হবে, এপসিলন নট কে অর্থাৎ মিডিয়ামের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করতে হয়। এটা আমরা জানি। এটা ছিল ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন, অর্থাৎ কুলম্বস ল। দিস ইজ কুলম্বস ল। ওকে, তো তার পাশাপাশি আরেকটা ইন্টারঅ্যাকশন আমরা জানি, সেটা হচ্ছে কি ম্যাগনেটিক ইন্টারঅ্যাকশন। ম্যাগনেটিক ইন্টারঅ্যাকশন তো কন্টেম্পোরারি টাইমে, অর্থাৎ মানে যখন ইলেকট্রোস্ট্যাটিক্সটা ডেভেলপ করেছে, তো তখন ভাবা হলো কি যে ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন যেমন, ম্যাগনেটোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশনও আইডেন্টিক্যাল একটা ডিফারেন্ট ইন্টারঅ্যাকশন। আইডেন্টিক্যাল মানে কি, মানে এর মতোই, মানে তাদের নেচারটা খানিকটা এর মতো হবে কিন্তু ডিফারেন্ট। কিসের ডিফারেন্স আছে না, সোর্সের ডিফারেন্স আছে। ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশনের জন্য যেমন ইলেকট্রিক চার্জ Q1 Q2 এরা রেসপন্সিবল। তো ম্যাগনেটিক ইন্টারঅ্যাকশনের যে সোর্স, এর সোর্সকে বলা হলো কি পোল পিস। পোল পিস এবং এই পোল পিসের যে মেজারমেন্ট হবে, অর্থাৎ যে কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট যেটা করতে হবে, তো সেটা একটা কোয়ান্টিটির সাহায্যে করা হবে, সেটাকে বলা হলো পোল স্ট্রেন। পোল স্ট্রেন। ওকে, সো পোল পিস, তো ইন্টারঅ্যাকশন বিটুইন টু পোল পিস। তাহলে ম্যাগনেটিক ইন্টারঅ্যাকশন হচ্ছে ইন্টারঅ্যাকশন বিটুইন টু পোল পিসেস। ওকে, যেমন ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশনে টু টাইপস অফ চার্জেস হতে পারে। একটাকে বলতাম পজিটিভ চার্জেস আর একটাকে বলতাম নেগেটিভ চার্জেস। এখানেও আমরা দেখবো যে টু টাইপস অফ পোল পিস হতে পারে। একটাকে বলবো নর্থ পোল পিস আর একটাকে বলবো সাউথ পোল পিস। তো সেই হিসাবে কুলম্বস ল এর মতো একটা আইডেন্টিক্যাল ল ইন্ট্রোডিউসড হয়েছিল, যেটা পরিচিত ওরস্টেড ল নামে। ওরস্টেড ল নামে পরিচিত হয়েছিল। তো সেই লটা কিরকম, যে ম্যাগনেটিক ইন্টারঅ্যাকশন এফ এর, যে সাপোজ আমি দুটো পোল পিস নিয়েছি, এর পোল স্ট্রেংথ M1, এর পোল স্ট্রেংথ M2। এরা সাপোজ আর ডিস্টেন্স দূরে আছে, তাহলে এক্ষেত্রে এফএম কি হবে না μ0/4πM1M2/r, জাস্ট লাইক কুলম্বস ল, তাই না? এটাকে বলা যেতে পারে যে কুলম্বস ল ইন ম্যাগনেটিজম। কিন্তু ডিফারেন্সটা কোথায়
না, কুলম্বস ল এর ক্ষেত্রে আমরা সোর্স হিসেবে, ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশনের সোর্স হিসেবে ইলেকট্রিক চার্জ ইউজ করেছিলাম, Q1 Q2। এখানে আমরা সোর্স অফ দ্য ম্যাগনেটিক ইন্টারঅ্যাকশন হিসেবে ম্যাগনেটিক পোল পিস ইউজ করছি, যাদের পোল স্ট্রেংথ হচ্ছে M1 এবং M2। বাকি সবকিছু সেম। ইকুয়াল পোল তারা রিপেল করবে, অপোজিট পোল তারা অ্যাট্রাক্ট করবে, একদম হুবহু একই রকম বিষয় আমরা, ঠিক আছে। এবং এটাও মিডিয়ামের উপর ডিপেন্ড করবে। এটা আমি ভ্যাকুয়ামে নিয়েছি বলে মিউ নট, না হলে কি হতো, মিউ হতো, মিউ নটের জায়গায় মিউ বসতো, এবং মিউটা হচ্ছে এরকম যে মিউ নট মিউ ওয়ান, ম্যাগনেটিক পারমিয়েবিলিটি, রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়েবিলিটি, সেটা মাল্টিপ্লাই হতো ডিফারেন্ট মিডিয়াম। এইটা ছিল ওরস্টেড ল, মানে জাস্ট বলা যেতে পারে যে কুলম্বস ল থেকে কপি পেস্ট করা। এভাবেই কিন্তু মানে কি বলা যায়, ইনিশিয়েশনটা হয়েছিল টু স্টাডি দ্য ম্যাগনেটিক ইন্টারঅ্যাকশন। যে ম্যাগনেটিক ইন্টারঅ্যাকশন ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ইন্টারঅ্যাকশন। তার নেচারটা খানিকটা গ্র্যাভিটেশনাল ল, মানে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন কিংবা কুলম্বস ল এদের সঙ্গে মিলে। তার কারণ এটাও কিন্তু এদের মধ্যে একটা কমন প্রপার্টি, যেটা ইনভার্স স্কয়ার ল, ইনভার্স স্কয়ার ল, এ প্রপোর্শনাল টু 1/r, এইভাবে ভাবা হয়। কিন্তু একটা এক্সপেরিমেন্ট এই ধারণা কে প্রশ্নের সামনে দাঁড় করে। একটা এক্সপেরিমেন্ট, খুব সামান্য একটা এক্সপেরিমেন্ট, খুব ছোট্ট একটা এক্সপেরিমেন্ট। সেটা কিরকম না, দুটো কারেন্ট ক্যারিং ওয়্যার নেওয়া হলো এরকম করে, ঠিক আছে, এবং দুটোতে আমরা ব্যাটারি কানেক্ট করলাম, এভাবে এভাবে ব্যাটারি কানেক্ট করা হলো। এর মধ্য দিয়েও কারেন্ট যাচ্ছে এদিক দিয়ে, এর মধ্য দিয়ে ওই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে। তো যখনই ব্যাটারি কানেক্ট করা হলো, তখন দেখা গেল এরা অ্যাট্রাক্টেড হচ্ছে বাস। অর্থাৎ দুটো কারেন্ট ক্যারিং ওয়্যারকে কাছাকাছি রেখে সেম ডিরেকশনে যখন কারেন্ট পাঠানো হচ্ছে, তখন দেখা গেল যে তারা পরস্পরকে অ্যাট্রাক্ট করছে। তখন বলা হলো যে এটা কেমন ধরনের ইন্টারঅ্যাকশন, ঠিক আছে। হ্যাঁ, কন্ডাক্টরের মধ্যে কি থাকে, কন্ডাক্টরের মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে, ইলেকট্রন তো রিপেল করার কথা হয়েছে, ঠিক আছে, এছাড়া তো আর কিছু নেই। কিন্তু সে জায়গায় কি হচ্ছে, তারা অ্যাট্রাক্ট করছে। ওকে, সেকেন্ড আরেকটা বিষয় যেটা দেখা গেল, যে আমি যদি একটা ডাইরেকশনকে চেঞ্জ করে দিই, একটা ডাইরেকশনকে চেঞ্জ করে দেওয়া হলো এইভাবে, অর্থাৎ এর মধ্য দিয়ে কারেন্ট এদিকে যাচ্ছে, এর মধ্য দিয়ে কারেন্ট এদিকে যাচ্ছে, তখন দেখা গেল যে তারা রিপেল করছে, রিপেল করছে। তো এটা তো বেশ অদ্ভুত একটা ব্যাপার দেখা গেল, ঠিক আছে। যদি কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রন থাকে, অলওয়েজ রিপেল করার কথা, বাট এটা দেখলাম যে এখানে অ্যাট্রাক্ট করছে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, যখন আমি কারেন্টের ডিরেকশনটাকে চেঞ্জ করছি, তখন দেখা গেল যে তারা রিপেল করছে। তাহলে সামহাউ দিস ইজ সামথিং নিউ ইন্টারঅ্যাকশন, যেটা ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন নয়। এটা শিওর যেটা ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন, কারণ এটা ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন হলে ইলেকট্রন উইল অলওয়েজ রিপেল, তাই না? সেটা হচ্ছে না। তার জায়গায় কি হচ্ছে, দিস ইন্টারঅ্যাকশন depends on the direction of motion of the electrons, তাই না? ইলেকট্রন গুলো যে ফ্লো করছে তার ডিরেকশনের উপর ডিপেন্ড করে কিন্তু ইন্টারঅ্যাকশনটা হচ্ছে, কখন রিপেল করলো, কখন অ্যাট্রাক্ট করলো, এই বিষয়গুলো করছে। তো এটা হচ্ছে সামথিং নিউ ইন্টারঅ্যাকশন। বাট দ্য কোশ্চেন ইজ ইট ব্র্যান্ড নিউ ইন্টারঅ্যাকশন? এটা কি ব্র্যান্ড নিউ? মানে ব্র্যান্ড নিউ মানে কি, যে এটা কি একদমই নতুন ইন্টারঅ্যাকশন?
নাকি আগে কোনো জানা ইন্টারাকশনেরই একটা রূপ, সেটা এখন জানার চেষ্টা করো। ঠিক আছে, ক্রনোলজিটা বোঝার চেষ্টা করো। আমরা ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন জানতাম, সেখান থেকে ম্যাগনেটিক প্রপার্টিকে বা ম্যাগনেটিক ইন্টারাকশনকে স্টাডি করার চেষ্টা করলাম ভায়া ওরস্টেড ল, এবং এটা সামহাউ কুলম্বস ল এর মতোই, ইউনিভার্স স্কয়ার ল। কিন্তু এই যে এক্সপেরিমেন্টটা, এই এক্সপেরিমেন্টটা একটু নতুন করে ভাবতে বা ভাবাতে চেষ্টা করলো বিষয়টাকে, যে যদি ইলেকট্রন ইলেকট্রন ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশনে রিপেল করে, এই বিষয়গুলো কেন ঘটছে। এবং এই ইন্টারাকশনের একটা প্রপার্টি আমি কুইকলি বললাম, যে দিস ইন্টারাকশন ডিপেন্ডস অন দ্য ডিরেকশন অফ দ্য মোশন অফ দ্য ডিরেকশন অফ দ্য চার্জেস, তার উপর ডিপেন্ড করছে। তো এটা নিউ ইন্টারাকশন তো বটে, কিন্তু বাট ইজ ইট ব্র্যান্ড নিউ, এটা কি একদমই নতুন? তো সেটার উত্তর পাওয়া গেল লরেঞ্জের একটা এক্সপেরিমেন্ট। লরেঞ্জ লরেঞ্জের একটা এক্সপেরিমেন্ট। তিনি কি করলেন, তিনি একটা ম্যাগনেটিক বার ম্যাগনেট নিলেন। বার ম্যাগনেট, নর্থ পোল সাউথ পোল আছে, তো এখানে তিনি একটা চার্জ রেখে দিলেন, এখানে রেখে দিলেন। তো স্বাভাবিকভাবেই চার্জটা যেমন ছিল তেমনই পড়ে থাকে। ঠিক আছে, যেমন ছিল তেমনই, স্বাভাবিক, এটা স্বাভাবিকই হওয়ার কথা। তার কারণ এটা ম্যাগনেট, তো একটা ম্যাগনেট আর একটা ম্যাগনেটের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারে, কিংবা একটা আয়রনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারে, প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স অর ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স, এদের সঙ্গেই মূলত ইন্টারঅ্যাক্ট করতে পারে। আবার চার্জ, সে অপর একটা চার্জের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারে, হতে পারে এটা যদি ইলেকট্রন হয়, অন্য একটা ইলেকট্রন বা প্রোটনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবে। কিন্তু চার্জ কোনোদিন কোনো ম্যাগনেটিক সাবস্টেন্সের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবে না, তাই করছে না, বসে আছে। কিন্তু এর পরে তিনি যেটা করলেন সেটা চমকে দেওয়ার মতো বিষয়। তিনি কি করলেন, এই চার্জটাকেই জাস্ট রেখে না দিয়ে ছুঁড়ে দিলেন। যখনই ছুঁড়ে দিলেন তখন দেখা গেল যে সেই চার্জটা রোটেট, এইভাবে রোটেট। ঠিক আছে, তাহলে যখন তিনি চার্জকে জাস্ট রেখে দিলেন, তার মধ্যে কোনো চেঞ্জ এলো না। যখন তিনি ছুঁড়ে দিলেন তখন চার্জটা স্ট্রেট লাইনে না গিয়ে রোটেট করতে শুরু করলো। তখন ভাবা হলো যে কি হলো বিষয়টা, এ রোটেট করছে মানে নিশ্চয়ই এর উপর একটা ফোর্স কাজ করছে। কোনো পার্টিকেল যদি রোটেট করে তাহলে অবশ্যই এর উপর একটা ফোর্স কাজ করছে। কি ফোর্স? রোটেশনের জন্য কি ফোর্সের প্রয়োজন? সেন্ট্রিফিউগাল। সেন্ট্রিপিটাল ফোর্সের প্রয়োজন। তাহলে এই সেন্ট্রিপিটাল ফোর্সটা আসছে কোথা থেকে? এ তো ম্যাগনেট নয়, চার্জ তো চার্জ, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে চার্জ ইজ চার্জ। তাহলে এর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার জন্য কোনো চার্জ নেই, বা ম্যাগনেটের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার জন্য কোনো ম্যাগনেট নেই। অথচ এর উপর যে এক্সট্রা ফোর্সটা এলো, যেটা একে সেন্ট্রিপিটাল ফোর্স সাপ্লাই করছে, এই ফোর্সটা আসছে কোথায়? এখান থেকেই এইখান থেকেই লরেন্জ একটা কনক্লুশনে এলেন যে এ মুভিং চার্জ ক্যান প্রডিউস ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, যখন চার্জটা রেস্টে ছিল তখন কিছুই ছিল না, তখন শুধু রেস্টেই ছিল, তার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার কিছু ছিল না। কিন্তু যখন চার্জটাকে আমি ছুঁড়ে দিলাম, চার্জটা যখন মুভ করছে, তখন দেখা যাচ্ছে যে মুভ করার ফলে সে একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করছে, যেটা এখানকার এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে। আর এই ইন্টারঅ্যাকশনের আউটকাম, এই ইন্টারঅ্যাকশনের কনসিকুয়েন্সটাই হলো যে এই সেন্ট্রিপিটাল ফোর্স। ঠিক আছে, তাহলে এখান থেকেই শুরু হলো যে ম্যাগনেটিজমকে একটা নতুন ভাবে দেখার পথে, একটা নিউ ওয়েতে ম্যাগনেটিজমকে দেখা শুরু হলো, এই আউটকাম, এই কনক্লুশন।
আচ্ছা, এই কনক্লুশন থেকে আমরা আগের বিষয়টাকেও এক্সপ্লেন করতে পারি, ঠিক আছে? যেমন এই কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রন ফ্লো করছে, তার মানে এ ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করছে, এও মুভ করছে, মানে এও ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করছে, তাই তারা ইন্টারঅ্যাক্ট করছে। তো দিস ইজ ম্যাগনেটিক ইন্টারঅ্যাকশন। অর্থাৎ এটা একদম ব্র্যান্ড নিউ ইন্টারঅ্যাকশন নয়, এটা এটা হচ্ছে ম্যাগনেটিক ইন্টারঅ্যাকশন, ঠিক আছে? তো এখান থেকেই ম্যাগনেটিক ইন্টারঅ্যাকশন সম্বন্ধে একটা নতুন ধারণা সৃষ্টি, ঠিক আছে? তো এখান থেকেই আমরা ম্যাগনেটিক ফিল্ড কে পড়া শুরু করব, ম্যাগনেটিক ফিল্ড সম্বন্ধে জানা শুরু করব, ঠিক আছে? আচ্ছা, এই অবধি তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো, কারোর কোনো কোশ্চেন আছে কিনা বলো। এখান থেকেই ম্যাগনেটিক ফিল্ডের কনসেপ্ট শুরু হয়েছিল। হ্যাঁ, মানে ম্যাগনেটিক ফিল্ডের যে বেস কোনটা, মানে হোয়াট ইজ দ্য বেসিক অফ ম্যাগনেটিক ফিল্ড বা হোয়াট ইজ দ্য বেসিক অফ ম্যাগনেটিজম, এটা এই ধারণা থেকে সৃষ্টি। ওই যে একটা ইলেকট্রন যখন রোটেট করে সেখানে যে ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়, এক্স্যাক্টলি হ্যাঁ ওইটা। এক্স্যাক্টলি, আমি এটাতেই আসছি। যে আগে কি ভাবা হতো যে ম্যাগনেটিক ইন্টারঅ্যাকশনের সোর্স হচ্ছে ম্যাগনেটিক পোল পিস, যারা কিছু পার্মানেন্ট ম্যাগনেট আছে, তাদের নর্থ পোল সাউথ পোল আছে, তারা ইন্টারঅ্যাক্ট করে, এটাই ভাবা হতো, ঠিক আছে? কিন্তু এখান থেকে শুরু হলো যে সেই পোল পিসের আবার সোর্স কোথায়, পোল পিসটাও আসছে কোথায়, ঠিক আছে? তো সেটার কারণ হচ্ছে কি, মুভমেন্ট অফ চার্জ। তার কারণ এভরি সাবস্টেন্স কন্টেইনস অ্যাটমস, তাই না? প্রত্যেকটা সাবস্টেন্স তো অবশ্যই অ্যাটমকে কন্টেইন করবে, তাই না? আর অ্যাটমের মধ্যে কি থাকে, অ্যান অ্যাটম কন্টেইনস রিভলভিং ইলেকট্রনস, তো ইলেকট্রন যেহেতু একটা চার্জ পার্টিকেল, সে রিভলভ করা মানেই কিন্তু ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবে। আমরা পরে আমরা কিন্তু ডিটেল ক্যালকুলাস অফ ম্যাগনেটিক জেনারেশন অফ ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু কারেন্ট। তো কারেন্ট মানে অবশ্যই আমি বললাম যে মুভমেন্ট অফ চার্জ মানে অ্যাকচুয়ালি কারেন্ট, দিস কারেন্ট ইজ ডিউ টু, কারেন্ট কেন হয়, চার্জ মুভ করলে, মুভমেন্ট অফ চার্জেস। তো অ্যাকচুয়ালি আমরা দেখলাম যে এই মুভিং চার্জ অর কারেন্ট ক্যান প্রডিউস ম্যাগনেটিক ফিল্ড, ওকে? কিন্তু কোয়ান্টিটেটিভলি যে কোনো লাইন এলিমেন্টের জন্য বা কোনো কারেন্ট এলিমেন্টের জন্য কতটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে, সেই সংক্রান্ত একটা সূত্র আছে, ঠিক আছে? একটা কোয়ান্টিটেটিভ ল আছে। তো সেই লটাকে বলা হয় কি, বায়ো-সাভার্ট ল। সেই লটাকে বলা হয় বায়ো-সাভার্ট। তো বায়ো-সাভার্ট ল কি বলছে না, আমি যদি একটা কারেন্ট এলিমেন্ট নিয়ে নিই, সাপোজ এর মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, ওকে? তো এর মধ্যে আমি একটা পার্টিকুলার এলিমেন্টারি পার্ট কেটে নিলাম, এটা হচ্ছে কি ডিএল, ঠিক আছে? এবং এই ডিএল এর ডিরেকশন কি হবে, এই বরাবর, এটা হচ্ছে ডিএল এর ডিরেকশন, এইটুকু পার্টটা, এবং এর ডিরেকশনটা হচ্ছে এই বরাবর। তো এই ডিএল এর জন্য, ডিএল কারেন্ট এলিমেন্টের জন্য কোনো একটা পয়েন্ট নিলাম পি, ওকে? এই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড যদি ডিবি হয়, ঠিক আছে? এই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড যদি ডিবি হয়, কার জন্য, এই ডিএল এর জন্য, শুধুমাত্র পুরোটার জন্য। এখানে একটা এলিমেন্টারি যেটা কেটে নিয়েছি ডিএল, ডিউ টু ডিএল ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পি ইজ ডিবি, এটা যদি হয়, তো এদের মধ্যে একটা রিলেশন আছে যে এই ডিবির ভ্যালুটা কত হবে। তো সেই সাপোজ এদের মধ্যে এই ডিস্টেন্সটা হচ্ছে কি, এই ডিস্টেন্সটা হচ্ছে আর, ওকে? আর এদের মধ্যেকার অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে বলা হচ্ছে অ্যাজ পার বায়ো-সাভার্ট ল, ডিবি
ইজ প্রপোর্শনাল টু আই। এটা অবভিয়াস থিং, যত কারেন্ট বেশি হবে ম্যাগনেটিক ফিল্ড তত বেশি হবে। এটা খুবই মানে ফেনোমেনোলজিক্যাল একটা ব্যাপার বা এম্পিরিক্যাল একটা বিষয়, যে অবশ্যই কারেন্ট যত বেশি হবে ম্যাগনেটিক ফিল্ড তত বেশি হবে। দিস ডিবি অলসো প্রপোর্শনাল টু ডিএল, অর্থাৎ লেন্থ অফ দ্য এলিমেন্ট। এই ছোট্ট কারেন্ট এলিমেন্টটা লেন্থ যত বেশি হবে তার জন্য ম্যাগনেটিক ফিল্ডটাও তত বেশি হবে। 2, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে এটা কিন্তু ইনভার্স স্কয়ার ল ফলো করবে, অর্থাৎ ডিবি প্রপোর্শনাল টু 1/r স্কয়ার। ঠিক আছে, অর্থাৎ যত দূরে যাব তত কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা কমে যাবে, 1/r স্কয়ার ভাবে কমে যাবে। ওকে, নাম্বার 4 যেটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এদের মধ্যেকার অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, মানে বিষয়টা কিরকম, সাপোজ আমি এখান থেকে আর ডিস্টেন্স দূরে আরেকটা পয়েন্ট নিলাম, এটাও আর, বা আরো ভালোভাবে যদি দিই এরকম, ওকে, এটাও আর ডিস্টেন্স দূরে আছে, এটা পি পয়েন্ট, এটা পি প্রাইম। তো একই লাইন এলিমেন্টের জন্য পি পয়েন্ট আর পি প্রাইম পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কি সেম হবে? আমি যদি বলি এখানে ডিবি প্রাইম, সাপোজ ডিবি আর ডিবি প্রাইম কি সেম হবে? এটা আমরা বলতে পারি না যে সেম, সেম হতেও পারে নাও হতে পারে। ঠিক আছে, তার কারণটা কি? তা শুধুমাত্র এই ডিস্টেন্সের উপর কিন্তু ডিপেন্ড করে না, আরেকটা জিনিসের উপর যেটা ডিপেন্ড করবে যে এদের ওরিয়েন্টেশনটা কেমন, অর্থাৎ ডিএল এর সঙ্গে এই যে এদের জয়েনিং লাইন, তাদের অ্যাঙ্গেল কত। তো যেটা এম্পিরিক্যালি যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি, ডিবি প্রপোর্শনাল টু সাইন অফ দিস অ্যাঙ্গেল, সাইন থিটা। ওকে, সো দিস ইজ কল্ড Biot-Savart law. Okay, so Biot-Savart law states that the produced magnetic field at any point P due to any current element dl depends on these quantities in this manner. এটাই হচ্ছে Biot-Savart। তো বুঝতে পারছো কিনা বলো বিষয়টা? ঠিক আছে, বোঝা গেছে তো? ক্লিয়ার? ক্লিয়ার তো বিষয়টা নাকি? হ্যাঁ, ডিএলটা হচ্ছে লাইনটার মানে আঁকা বাঁকা হলে তার ট্যানজেন্ট বরাবর হবে। হ্যাঁ, ডিএল এর ডিরেকশনটা হবে ডিএল এর ট্যানজেন্ট বরাবর, মানে এই লোকাল ট্যানজেন্ট এখানে। ঠিক আছে, মানে আমি তো এলিমেন্টারি কেটেছি, এলিমেন্টারি যেহেতু ডিএল, এটা মোটামুটি স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইন বরাবর হবে। এবং যেদিকে কারেন্ট যাচ্ছে ওই বরাবর ট্যানজেন্ট, এটা হচ্ছে Biot-Savart। ওকে, তো এত কিছুকে যদি অ্যাসেম্বল করা হয়, দিয়ে যদি আমরা প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকেও নিয়ে নিই, যেটা হয় μ0/4π, তাহলে যেটা আসে সেটা হচ্ছে কি আইডিয়াল সাইন থিটা বাই আর স্কয়ার। ওকে, আইডিয়াল সাইন থিটা বাই আর। এখানে থিটাটা কি? থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন আর অ্যান্ড ডিএল।